আজকে আমি একটা দেশের পতাকায় পা দিয়ে আজকের এই ভিডিওটা করছি। সেটা কোন দেশ জানেন? যেখানে 99% জঙ্গি জানোয়ার ছোট লোকের বাস, সেই বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের পতাকায় দিয়ে পা দিয়ে এই ভিডিওটা করছি। ঠাকুরগাঁও থেকে আরম্ভ করে বাংলাদেশের সর্বত্র ইস্কন মন্দির এবং অন্যান্য হিন্দু মন্দিরে কিভাবে ভাঙচুর চলছে। কিছু হাফগান্ডু হিন্দুত্ববাদী বলছে না 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 না, কোনো দেশের পতাকায় পা দিয়ে ভিডিও করাটা ঠিক না। তাদের উদ্দেশ্যে বলছি, তোরা সবার আগে এই ভিডিওটা দেখ। ধরো না, ধরো 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 দেখলেন ভিডিওগুলো? দেখলেন কি প্রচণ্ড মানে হৃদয় বিদারক ভিডিও সমস্ত। আরও আছে, আরও এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও আছে। আজকে বাংলাদেশে হিন্দুদের ওপর এই যে চরম অত্যাচার চলছে, আর এই বাংলাদেশের স্বাধীন করবার জন্য আমাদের এই হিন্দুরা তাদের গায়ের যে লাল রক্ত, যাকে কমিউনিস্টরা বলে সবার রক্তের রং লাল, সেই লাল রক্ত, হাজার হাজার ভারতীয় সৈন্য এই রক্ত, তাদের এই লাল রক্ত দিয়েছিল, বলিদান দিয়েছিল এই বাংলাদেশকে স্বাধীন করবার জন্য। আর এই সেই বাংলাদেশে আজকে আমাদের হিন্দুদের উপরে কি ধরনের অত্যাচার চলছে, মন্দির থেকে আরম্ভ করে এমনকি দাতব্য চিকিৎসালয়, যেখান থেকে মানুষকে, দুস্থ মানুষকে খাবার দেওয়া হয়, সেই জায়গাগুলো পর্যন্ত সমস্ত ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে। আজকে এমনকি যে জিয়াদিদের যেটা মূল জায়গা, পাকিস্তানে যে জিনিস হয় না, এই জঙ্গি জানোয়ারগুলো, এই বাংলাদেশের জঙ্গি জানোয়ারগুলো তাই করছে। আর আমরা কেন তার প্রতিশোধ নিতে পারছি না? সঠেসত্যম সমাচারে আমাদেরই শাস্ত্রে লেখা আছে, তাহলে আমরা কেন প্রতিশোধ নিতে পারছি না? শুধু প্রতিবাদ করলে হবে না, এর বদলা, যেটা বদলা নিতে হবে। সেটা কিভাবে বদলা? সেটা আর্মি দিয়ে হতে পারে, সেটা যারা এখানে চিকিৎসা করাতে আসছে তাদের উপরে হতে পারে, বিভিন্ন পদ্ধতি আছে। বদলা নিতে হবে। পাল্টা যদি বদলা আমরা না নিতে পারি, সেই যুবক যদি সেই স্বাধীনতা আন্দোলনের সময় যেরকম হাসতে হাসতে প্রাণ দিয়েছিল, সেই যুবক যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে জানবেন সব ব্যর্থ হয়ে যাবে। এবারে আমি বাংলাদেশের ইসকনকে বলছি, আপনারা তো ওদের পরবে অনেক জুস খাওয়াতেন, ভেবেছিলেন এইভাবে মেরেছিস কলসির কানা, তাই বলে কে প্রেম দেবো না? যমন হরিদাসকে যেরমভাবে গৌরাঙ্গ মহাপ্রভু যেইভাবে মন পরিবর্তন করেছিলেন, আপনারা সেইভাবে এদের হৃদয় পরিবর্তন করবেন? 500-600 বছর আগের যুগ আর আজকের যুগ, ওই ইসকনের প্রভুরা, সেই যুগ কিন্তু এক ছিল না। ওই যে জুস আপনারা খাইয়েছেন, ওই জুস উল্টোভাবে এখন আপনাদের ওপর যাচ্ছে। যারা ওই পবিত্র গ্রন্থ পড়েছে, 9/28 পড়েছে, তারা কোনো দিন আপনি জুসই খাওয়ান আর ফ্রিতে লক্ষ বছর ধরে খিচুড়ি খাওয়ান, তারা কিন্তু নির্দিষ্ট সময় তাদের কাজ করে যাবে। এই শিক্ষা যতদিন না পর্যন্ত ওই ইসকনের প্রভুরা, আমি আপনাদের ছোট করছি না, আপনারা অত্যন্ত ভালো কাজ করছিলেন, কিন্তু এই ভালো কাজ সেখানে কাজ দেবে না, কারণ ওখানে কাজ দেবে 9/28, আপনাদের কাজ দেবে না। আমি সবাইকে বলবো 9/28টা পড়ে নেবেন পবিত্র গ্রন্থের। আচ্ছা, আমি উত্তেজনাতে একটু ভুল বলে ফেলেছিলাম, আমি আমার ভ্রম সংশোধন করছি। 9/5 পড়বেন পবিত্র গ্রন্থে, তাহলে পেয়ে যাবেন। প্রভুদেরও বলছি,
আপনারাও 9/5টা একটু দয়া করে পড়ে নেবেন। এতদিন তো শুধু ওরা হিন্দুদের মন্দির বা ইস্কনের যে পূজার জায়গাগুলো এইগুলো ভাঙচুর করেছে। শয়তানের, জানেন তো, শয়তানের বার বাড়তে বাড়তে চরম জায়গায় যায়, আর সেই চরম বাড়ন্তর যে জায়গাটা, সেই ব্যাপারে কিছু ছবি আপনাদের দেখাচ্ছি। ভাবতে পারেন কতটা নিচু স্তরের মানুষ হলে, কতটা তাদের দেশটা যারা স্বাধীন করেছিল সেই হিন্দুদের প্রতি ঘৃণার ভাব হলে, যে সেখানকার ইউনিভার্সিটি বাদ দিন, ইউনিভার্সিটিতে তো হচ্ছেই, যারা স্কুলে যাচ্ছে সেই বাচ্চা ছেলেদেরকে দেখানো হচ্ছে যে হিন্দুদের, আমাদের ভারতের যে জাতীয় পতাকা পড়ে আছে, লাগানো আছে, এবং তার ওপর দিয়ে পা দিয়ে তারা যাচ্ছে। এই শিশুরা যখন বড় হবে, জানবেন তারা তাদের বাবা মাদের গলা কাটতেও 1 মিনিট দেরি করবে না। কি বলবে, তোমরা তো আমাদের এই গলা কাটার শিক্ষাই দিয়েছো, তা আমরা তো শুধু গলা কাটতেই শিখেছি। জেনে রাখো, ওই সব শয়তানেরা আজকে ভারতের পতাকায় পা দিচ্ছ। ভারত হয়তো কিছু বলছে না, পারলে অনেক কিছু ভারত করতে পারে, কিন্তু ভারত করছে না। আমি ভারতের কথা বলছি, ভারতের সরকারের কথা বলছি। আমরা যে দেশটাকে স্বাধীন করবার জন্য আমাদের সৈন্যরা প্রাণ দিয়েছিল, তাদের আত্মা চিন্তা করুন। আমরা তো বলি আত্মা অমর, তাহলে তাদের আত্মা তো এখনো বেঁচে আছে। সেই সৈন্য যারা বলিদান দিয়েছিল, তাদের আত্মা কি দেখছে? যে তাদের আত্মার বিনিময়, তাদের প্রাণের বিনিময় যে দেশটা স্বাধীন হয়েছিল, সেই দেশটা এখন আমাদেরকে মেরে ফেলছে। ও ভারত সরকার, তোমরা কি এটা চুপচাপ করে মেনে নেবে? তোমরা তো সৈন্যদের বলিদানদের অনেক বড় চোখে দেখো, তাই তাদের এই বলিদানে যে বাংলাদেশ তৈরি হয়েছিল, সেই বাংলাদেশ আজকে জিহাদি জঙ্গি জানোয়ারদের হাতে চলে যাচ্ছে, যারা আমাদের বিরুদ্ধে তাদের যে চড়াচ্ছে এই তাদের খুপড়ি থেকে আরম্ভ করে, চাপাতি থেকে আরম্ভ করে যা আছে তাতে শান দিচ্ছে। কবে আমরা এই ভারতে ঢুকবো? কবে আমরা ভারতের এই মালাউনের বাচ্চাগুলোর গলা কাটবো? চুপচাপ মেনে নেবে? শুধু বিবৃতি হতে পারে না, কারণ যে দেশটা আমরা স্বাধীন করেছি, সেই দেশটাকে আমরা রসাতলে যেতে পারি না। আমাদের অধিকার আছে, আমাদের অধিকার আছে। সঙ্গে সঙ্গে সেখানে এখনও 1.5 কোটি হিন্দু আছে, সেই হিন্দু রক্ষার দায়িত্ব আমাদের। আজকে ইসরায়েল যদি ইহুদিদের ওপরে আক্রমণ হলে পৃথিবীর যে কোনো জায়গায় প্রতিশোধ নেওয়ার তার অধিকার আছে। রাশিয়া যেরকম বলছে, ইউক্রেনের জাফরজিয়া থেকে আরম্ভ করে যে জায়গাগুলো রুশ প্রধান, সেইগুলো আমাদের অংশ হবে। তাহলে আমরা কেন বলতে পারবো না যে হিন্দুদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে? সেই হিন্দুদের যখন ওখানে কতল করা হচ্ছে, তখন তাদের রক্ষা করার নৈতিক অধিকার এই ভারতের। কথা যদি ভারত সরকার তুমি না বলতে পারো, এই ঐতিহাসিক দায়িত্ব যদি তুমি পালন করতে না পারো, তাহলে জানবে তোমার কিন্তু একটা কলঙ্কের ইতিহাস থেকে যাবে। কেউ কিন্তু তোমাকে ক্ষমা করবে না। তুমি যতই উন্নয়ন করো, এই অন্যায়কে জন্য তোমাকে কিন্তু কেউ ক্ষমা করবে না। ও পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ, তোমরা অভয়ের ব্যাপারে রাস্তায় নেমেছিলে, রাত জেগেছিলে। তোমরা কি দেখতে পাচ্ছ না যে এই ভারতের পতাকা, সে পতাকাকে রক্ষার জন্য দেশের সৈন্যরা হাসতে হাসতে প্রাণ দিচ্ছে? সেই পতাকার ওপর যে দেশটাকে আমরা স্বাধীন করেছিলাম, সেই দেশের ছাত্র সমাজ, আমি ওদের বলবো না, সেই জানোয়ার সমাজ কিভাবে তার ওপর দিয়ে কচি কচি বাচ্চাগুলোকে নিয়ে পা দিয়ে তারা স্কুল কলেজে যাচ্ছে। এখানে তো বহু বাংলাদেশি আসে চিকিৎসা করাবার জন্য, সুস্থ হয়ে তারা ওখানে গিয়ে ভারতের পতাকায় পা দেয়। এখানে বহু বাংলাদেশি আসে হায়ার স্টাডি করতে, যে কোটায়
যে বিদেশি কোটা আছে সেই কোটায় তারা ওখানে গিয়ে ভারতের পতাকায় পেচ্ছাপ করে। তোমরা কি দেখতে পাচ্ছ না বাংলার ছাত্র সমাজ? তোমরা তো সবসময় অগ্রণী, ভ্যানগার্ডের ভূমিকা তোমরা নাও। তোমরাই তো বলো স্পন্দিত বুকে মনে হয় আমিই যেন লেনিন। তাহলে ওই লেনিনের বাচ্চারা, ওই ভ্যানগার্ড সোসাইটি, যারা তোমরা সেই সময় ছাত্ররা রাস্তায় নেমেছিলে, তারা আজকে তাহলে কেন তোমরা রাস্তায় নামবে না? আমি তোমাদের কাছে প্রশ্ন রাখলাম, কিভাবে এর প্রতিশোধ নেবে? তোমরা নিজেরা ঠিক করো, তোমাদের ওপরে ছেড়ে দিচ্ছি আমি। কিভাবে এর প্রতিশোধ নেবে তোমরা ঠিক করো। আর যদি না করো তাহলে জানবে আগামী পুরুষের জন্য, আগামী প্রজন্মের জন্য তোমরা একটা মহাপাপ করে যাচ্ছ। যেরমভাবে আমাদের পূর্বপুরুষরা ওই পূর্ববঙ্গে ওই পাবনাতে শ্যামাপ্রসাদকে ঢিল ছুঁড়ে মেরেছিল, যে পাপ তারা করেছিল তার পাপের ফল পাচ্ছে। সেরকম তোমরা যদি এই ঘটনার প্রতিবাদে বা অন্য কোনোভাবে প্রতিশোধে না নেবো, তোমরাও কিন্তু তোমাদের আগামী প্রজন্মের জন্য একটা মহাপাপ করে যাবে। এর মধ্যেও আশার আলো কি জানেন? ওই মানিকতলার একটি নার্সিংহোমের ডাক্তারবাবুরা বলেছে আমরা মানবিকতার জন্য চিকিৎসা করি ঠিকই, কিন্তু এই মুহূর্তে আমরা ওই বাংলাদেশিদের চিকিৎসা করব না। সেই ভিডিওটা দেখুন। জেএনরায় হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। তার একমাত্র কারণ যে এই বাংলাদেশ দেশটি স্বাধীন হওয়ার পিছনে আমাদের দেশের লক্ষ লক্ষ সৈনিকের রক্ত ঝরেছিল। আজকে সেই দেশে আমাদের দেশের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, তাকে পায়ের তলায় পিষ্ট করা হচ্ছে। অতএব তাদের সাথে আমাদের এই আর ভাব ভালোবাসা আপাতত দেখানোর কোনো দরকার নেই। আর সবার ঊর্ধ্বে কিন্তু আমাদের এই দেশ, আমরা এই দেশেই হাসপাতাল চালাচ্ছি। নিশ্চয়ই এই পরিষেবাটা মানব জাতির জন্য, কিন্তু যেটা বাংলাদেশে হচ্ছে সেটাও মানবিক নয়, অনেকটাই অমানবিক। তো সেই তারা যখন যেখানে এই অনৈতিক পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে তাদেরকে আমাদের এই পরিষেবা দেওয়ার কোনো দরকার নেই, এটা আমাদের মনে হয়েছে। তাই সবাইকেই অনুরোধ যে যারা এই হাসপাতাল পরিষেবায় রয়েছেন তারাও আমাদের এই সিদ্ধান্তকে সমর্থন করুন এবং বাংলাদেশি পেশেন্টকে আর ভর্তি করবেন না। আমি এই বাংলার সমস্ত হসপিটালগুলোকে যেখানে বাংলাদেশি চিকিৎসা করতে আসে, RN টেগর আছে, আমরি আছে, আরও অনেক হসপিটাল আছে যেসব জায়গায় বাংলাদেশিরা চিকিৎসা করাতে আসে, তাদেরকে বলছি আপনাদের এই প্রতিষ্ঠান তো আপনাদের থাকবে না। আপনারা এখন বলুন বাংলাদেশিদের আমরা চিকিৎসা করব না। আগে তোমরা তোমাদের দেশে গিয়ে পরিবর্তন করো। আমাদের ওপর, আমাদের হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করো, তাহলেই আমরা তোমাদের চিকিৎসা করব। নাহলে এখানে আমরা কোনো চিকিৎসা করব না। শুধুমাত্র পয়সা, শুধুমাত্র অর্থ দিয়ে কিন্তু কিছু হয় না। উদাহরণস্বরূপ আপনাদের আমি বলে রাখছি, পারস্য যখন বৈভবের চরমে, তখনই সেই পারস্য কিন্তু ধ্বংস হয়ে লণ্ডভণ্ড হয়ে গেছিল, গিয়ে দেশটা পাল্টে গেছিল। এবং সেখানে যে কিছু ধনী পার্সি তারা ভারতে পালিয়ে এসেছিল। এটা ইতিহাস, ইতিহাস একটু বলতে হয়, কারণ ইতিহাস থেকেই মানুষ শিক্ষা নেয়। সেই জন্য বলছি, ওখানে ওদের চিকিৎসা করলে হয়তো আপনাদের পয়সা হবে, কিন্তু সেই পয়সা আপনাদের থাকবে না জানেন। কাজে ওদের চিকিৎসা বন্ধ করুন। RN টেগর হসপিটাল, ওই আমরি হসপিটাল, তারপরে অ্যাপেলো হসপিটাল, আরও অনেক হসপিটাল আছে, আপনারা ওদের চিকিৎসা বন্ধ করুন, আপাতত বন্ধ করুন। যখন বাংলাদেশ যদি আবার তার সেই ট্র্যাকে ফিরে আসে, তার প্রপার ট্র্যাকে ফিরে আসে, আবার নিশ্চয়ই তাদের চিকিৎসা করবে। মানবিকতা, সেবা সবার আগে, কিন্তু সেটা কখন? যখন সব কিছু ঠিক থাকবে। এই মুহূর্তে যেই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ, আপনাদের প্রতিবাদ হবে। আপনারা তো বোমা বন্দুক নিয়ে রাস্তায় নামতে পারবেন না। আপনাদের প্রতিবাদ হচ্ছে আমরা চিকিৎসা করব না, চিকিৎসা করব না। যাও, সবার আগে তোমরা তোমার দেশকে ঠিক করো, তারপরে তোমরা এখানে পরিষেবা করে জানবেন। সেটাই হবে সত্যিকারের আপনাদের বেঁচে থাকার রাস্তা, আপনার ওই হসপিটালটাকে আরও সুন্দর করার রাস্তা। তা না হলে জানবেন কিন্তু এই যেগুলো আপনারা তৈরি করেছেন, এত রক্তের বিনিময়ে, এত মাথার ঘাম ফেলে, সব আপনাদের হাত থেকে কিন্তু বেরিয়ে যাবে, তছনছ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে।
এই ফ্ল্যাগ পড়ানোটা, বাংলাদেশের পতাকা পড়ানোটা কেন বাথরুমের মধ্যে করলেন জানেন? আমাকে কি করতে হতো? জল ঢালতে হতো। কিন্তু এই পতাকাটার ওপর আমি মনে করি জল ঢালানো যোগ্য নয়, তাই এর ওপরে আমি এখন কি করব? মূত্রত্যাগ করব। যদিও মানে এজ রেস্ট্রিকশনের জন্য সেটা দেখানো সম্ভব নয়, তাই মূত্রত্যাগ করে আমি এদের পতাকা ধুয়ে দিলাম। তাই সবাইকে বলছি, বাংলাদেশের পতাকা যখন কোথাও পড়াবেন তখন সেই ছাইয়ের ওপরে আপনারা জল ঢালবেন না, সবাই মিলে মূত্রত্যাগ করে এই যে বাংলাদেশের জিহাদিদের যে যোগ্য জবাব আপনারা দেবেন, এই আশা করে রাখলাম।